আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুদিন পরে কারোর বউ হারাই গেলেও বলবে কি ভারতের ষড়যন্ত্রে আমার বউ হারিয়ে গিয়েছে। এরকম না হলে দেখেন কি বললাম, বাংলাদেশে যখন দুর্ভিক্ষ নেমে আসবে তখন দেখবেন বলবে এই ভারত যুক্তিতর্ক করে শয়তানি করে বাটপারি করে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেন না, বন্যা হইলেও দোষকার ভারতের, তারা পানি ছেড়ে দিয়েছে। খরা হইলে দোষকার, তারা পানি আটকে দিয়েছে। তাহলে সব দিন শেষে যদি বোঝা যায় বেঁচে যে আছে, তাহলে কার অনুগ্রহে বেঁচে বেঁচে আছে। মানে বিষয়টা এরকম হলো না যে দুদিন পরে আপনারা যেই দেখবেন ব্যবসা বাণিজ্য, ইতিমধ্যে আপনারা দেখেন ব্যবসা বাণিজ্য, পোশাক শিল্প, তারপরে টেক্সটাইল শিল্প, এগুলো ধ্বংসের খাদে বা কিনারায় যেয়ে দাঁড়িয়ে আছে। তো এখন এই শিল্পগুলো নষ্ট হয়ে গেলে তখন দোষ দিবে কার? এখন তো একদম ভারতের দোষ দিবে। এখন ভারতের দোষ, ভারত সেগুলো করতেছে, ঠিক আছে, ভারতই করতেছে, কিন্তু ভারতের সাথে কোন আচরণের কারণে ভারত এতদিন করি নাই, 2024 সালের 5ই আগস্টের পরে কেন করছে? এরপরে মানে আমরা ওই যে আমরা আঙ্গুল কিন্তু যে তোর দোষ তোর দোষ তোর দোষ, যদি এই যে আঙ্গুল একটা আপনার দিকে দেখলাম, চারটা কিন্তু আমার দিকে। মানে আমরা ভারতকে বলছি যে টেক্সটাইল শিল্প ধ্বংস করে দিচ্ছে, আমাদের সুতাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পোশাক শিল্প ধ্বংস করে দিচ্ছে, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে। করে নাকি আধিপত্য? ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন তুলে নিয়ে গেল বলেন? তো এখন ঘটনা হয়েছে যে যারা বড় বড় রাষ্ট্রগুলো, তারা তো ছোট রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করবে, এটা স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এখন যাই হোক, আমি চাচ্ছি না যে ভারত আমাদের উপর আধিপত্য করুক বা আমরা তাদের গোলাম বা দাসে পরিণত হয়, এটা আমি চাচ্ছি না, এটা আমার চাওয়াও না, কেন এটা চাওয়া সঙ্গত নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনাকে তো ট্যাক্টফুলি, টেকনিক্যালি, সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আজ হাসনাত আবদুল্লার ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায়, দোষকার জানেন? এটা ভারতের। ভারত বিরোধী পোস্ট করতাম, তাই ভারত মনে হয় কী করে ফেসবুক কোম্পানিও তাহলে ভারতের কথায় চলে? আপনি বলেন, ফেসবুক কোম্পানি কি ভারতের কথায় চলে? তাহলে তো ব্যাপার স্যাপার অন্যরকম হইতো। যাই হোক, এখন দোষ দিছে, মেনে নিতে হবে। তাই যে হাসনাত আবদুল্লাহ একটা গাঁজাখুরি গল্পের মতো বলে দিল যে আমার ফেসবুক আইডি ডিসেবল, ভারত বিরোধী পোস্ট করার কারণে আমার ফেসবুক আইডি মানে সিস্টেমেটিক ওয়েতে ডিসেবল করে দেওয়া হয়েছে। আর আমার প্রসঙ্গ সেটা নয়। এরপরে যে আমাদের দেশের দিনকে দিন অর্থনৈতিক একটা ক্লাবস, বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া, এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে ভিসা নিষেধাজ্ঞা, এই ভিসা নিষেধাজ্ঞা কিন্তু ভারতে প্রথম শুরু করেছে। এখন প্রতিবেশী দেশ যখন এই ধরনের নিষেধাজ্ঞা দেয়, তখন কিন্তু কি হয়, অন্যরাও কিন্তু বোঝে যে এর প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নয়। আবার এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস, বিপজ্জনক। সেটা হলো যে ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র যারা সকলের প্রায়োরিটি দেয়, তাদের সাথে যে প্রতিবেশী সম্পর্ক ভালো নয়, সেই প্রতিবেশী মানে তাদেরকে অন্যরা গুরুত্ব দেবে না, এটাই স্বাভাবিক। আপনারা দেখেন এই যে ভিসা নিষেধাজ্ঞার এই বিষয়টা ভারত থেকে শুরু হয়েছে, ভারতের দেখা দেখি এবার বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু তাদের একদম মনে করেন আর বাংলাদেশের ভিসার উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা, মানে কোনো ত্রুটি না থাকলেও তাদেরকে যেতে দিচ্ছে না, এগুলো আপনারা দেখেছেন। এবার বিনিয়োগ বলেন, ভারত তো মানে আমাদের যত বিনিয়োগ হয় তার 80-90% হয় মনে করেন ভারতের সাথে এক প্রকার। তো এই 80-90% বিনিয়োগে এখন মনে হয় আমাদের 40%ও আর নেই ভারতের সাথে, যার কারণে শুধু ডিসেম্বরেই কমেছে 14.25% মনে করেন বিনিয়োগ কমে গেছে, মানে রপ্তানি কমে গিয়েছে। তো এখন এই জায়গায় পান ব্যবসায়ীরা এখন হাহাকার, তারা রাস্তাঘাটে বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে। সুপারি ব্যবসাদের এখন হাহাকার, মানে ভারত পান আর সুপারি ভারতই আমদানি করতো, এখন তারা আর আমদানি করবে না। পাশাপাশি আপনারা দেখেন টেক্সটাইল শিল্পে সুতার কি কাহিনি হয়েছে, আইসিইউতে ভর্তি করে দিয়েছে। তারপরে বললো স্থলপথে সুতা আমদানি করা যাবে না। এবার ঠিক আছে, সুতা আমদানি করা যাবে না,
এখন মনে করেন এরা নদী পথে সমুদ্র পথে সেই সুতা নিয়ে এসেছে এবং বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে। তা আজ দেশে যা কিছু ঘটছে সব কিছু দেখেন, মানে কে শুরু করেছে? আমার প্রশ্নটা হলো শুরুটা করছে কে? এটা কিন্তু কেউ বলছে না। এখন আমি যদি যার সাহায্যে যার অনুগ্রহে চলি, বা আমি আমি আমার কথা হলো আমি যদি পায়ে পা বাঁধায় দ্বন্দ্ব লাগায় এবার পরে যদি বেদম পেদানি খায়, তো পরে পেদানির খাওয়ার পরে যদি বলে ও শব্দ সর ওর ও আমার মারছে, কিন্তু কথা হলো কি আকাম কুকাম করছেন সেটা যদি না বলেন তাহলে তো হবে না। দেখেন আপনি আমাদের আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে এসে জানেন আপনার আমাদের ভারতের কোনো মুসলিম যদি নির্যাতিত হয় আমাদের দেশ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়। আর বাংলাদেশের কোনো সংখ্যালঘু হিন্দু যদি তারা নির্যাতিত হয় নিপীড়িত হয় মানে তারা তো প্রতিবাদ জানাবে। যেমন আপনার সেক্ষেত্রে আপনার দীপু দাস, হ্যাঁ, আপনার খোকন চন্দ্র দাস, মণি চৌধুরী, মণি চক্রবর্তী, তারপরে এই যে হ্যাঁ এই এই যে সাংবাদিক যশোরের সাংবাদিক, হ্যাঁ, প্রতাপ রানা প্রতাপ, এদেরকে যে নৃশংস বর্বরতা চালানো হচ্ছে, তো সেটা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকার কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক আছে, কিন্তু ওরা কোনো রাজনীতিবিদের বক্তব্য শুনেছেন যে এটা চলা যাবে না, এটা চলতে দেবো না, এ দেখেছেন আপনারা? এই জায়গায় কিন্তু একটা বড় মানে মাইনাস পয়েন্ট থেকে যায়। আপনারা অন্য মানে ওসমান হাদিরে নিয়ে রাজনৈতিক দল মত কর্মী মানে সকলেই মানে মাঠে নেমে গেছে, নামছে কি না? নামছে কি? তো তাহলে এখন কথা হলো যখন দীপুচন্দ্র দাসের এই ঝামেলা হলো, বিবৃতি দেখছেন? মানে রাজনৈতিক দলগুলোর কোনো বিবৃতি দেখছেন, বা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কোনো মানে হুঁশিয়ারি হুমকি ধামকি দিয়েছে নাকি? দেই নাই তো। তাহলে বিষয়টা কী দাঁড়াইলো? তা রাজনীতিবিদরা চাইটা কি আসলে, তাদের ইচ্ছাটা কি? এটা কিন্তু একটা ভাবার বিষয়। তো এই যে বাংলাদেশের দিন দিন দেখেন ভিসা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের দাম বেশি, সব কিছু কিন্তু এই প্রতিবেশী দেশ ভারতের সাথে শত্রুতার করার কারণে ঝামেলা হইতেছে। কারণ তাদের সাথেই আমাদের অধিকাংশ সব কিছু মানে জড়িত। এখন সে কথা তো অর্থমন্ত্রী বলছে যে আমরা যদি অন্য দেশ থেকে নিতে চাই তাহলে আমাদের চালের কেজি প্রতি 10 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, আমাদের দেশে এত মানে অর্থনৈতিক সচ্ছলতা নেই যে 10 টাকা বেশি দিয়ে আমরা ওই সে ক্রয় করতে পারবো। পারবো কি না? পারবো তো না। তাহলে এখন আপনি দেখেন এবার সীমান্তে এই শত্রুতার কারণে এইসব বক্তব্য, এইসব কথা চলাচলির কারণে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের যেসব নাগরিকরা যায় তাদের উপর যে কী খড়গহস্ত নেমে আসছে, বা তাদের জীবনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, বা আসামে বাংলাদেশের অনেক মানুষ আসামে মানে বসবাস করতো, তাদেরকে সেখান থেকে অবৈধ স্থাপনা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখন বাংলাদেশের মানে এসআইআর করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদেরকে চলে আসতে হচ্ছে। বাংলাদেশে অবৈধ বাঙালি যারা থাকতো তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তাতে করে বাংলাদেশের বোঝা দিনকে দিন বেড়ে যাচ্ছে। মানে মানে বিশ্বব্যাংক তো বলেই দিয়েছে যে বাংলাদেশে কী হবে, মানে চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাবে 3 ভাগের 1 ভাগ লোক। তো এই যে অবস্থা, এই যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো এর জন্য তো এক পর্যায়ে যে সব দোষ আমরা ভারতের দেব, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের দিয়ে খিলাফ আমরা কি করতেছি। দোষ দেওয়ার আগে তো ভাবতে হবে যে আমাদের পরে কেন তারা এই খড়গহস্ত নামাচ্ছে, আমরা কি কি আকাম কুকাম করছি, আমাদের নিজের দিকে আত্মসমালোচনাও তো দরকার। আর ভারতের সাথে শত্রুতা করে যে আমরা জিততে পারবো না, টিকতে পারবো না, এটা হয়তো বা অনেকে জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।